সবার জন্য টিকার সমতা নিশ্চিত করতে হবে, দূর করতে হবে বৈষম্য। জাতিসংঘে প্রধানমন্ত্রী বললেন, প্রযুক্তি হস্তান্তর ও মেধা সত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক উৎপাদনে সক্ষম। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, সিরিজ বৈঠকে সিদ্ধান্ত। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। আমি তো এভাবে ভাবতেই চাই না, আমাদের এই জার্নিটার সাথে থাকুন। কারাগার থেকে মুক্তির 23 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণি সব ভুলে এগিয়ে যেতে চান নিজের মতো। দ্রুতই শুরু হবে প্রীতিলতার দ্বিতীয় ধাপের শুটিং। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট, একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবকরা। 70% ডেঙ্গু রোগী, আছে ভাইরাসজনিত জ্বরও। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ধনী গরিবের টিকার বৈষম্য বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকার প্রযুক্তি হস্তান্তর সমতা নিশ্চিতের বড় উপায় হতে পারে। বিশ্বসভায় তিনি জানালেন, মেধা সত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। We will hear an address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে 17 বার বিশ্বমঞ্চে বাংলায় ভাষণ তার। বিতর্ক পর্বের এই সেশনটি বাংলাদেশের জন্য ছিল তাৎপর্যপূর্ণ, কেননা মূল সভার এই সেশনটি পরিচালনার দায়িত্বে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। নারীর রাজনৈতিক বিশ্বসভার সবচেয়ে বড় এই মঞ্চে দ্ব্যর্থহীন কণ্ঠে দেশের উত্তরণের বিভিন্ন সূচক তুলে ধরেন প্রধানমন্ত্রী। করোনা, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথা। বাংলাদেশে কোভিড-19 মহামারীর প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, বারবার আহ্বান জানিয়েও টিকার বৈষম্য কমেনি। টিকার প্রযুক্তিগত মেধাসত্ত্ব দিলে বাংলাদেশও ব্যাপক উৎপাদনে সক্ষম। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বৈশ্বিক পরিস্থিতি, কথা বলেন আফগানিস্তান ইস্যুতেও। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। বরাবরের মতো আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের জোর দাবি তুললেন দৃঢ় কণ্ঠে। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া মহামারীর চলমান সংকটে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি অভিবাসীদের জন্য ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করা সহ 10 দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট।
সিরিজ বৈঠক করে হঠাৎ আলোচনার কেন্দ্রে বিএনপি। দুর্নীতির মামলায় দলীয় নেত্রী বেগম জিয়ার কারাদণ্ডের 3.5 বছর পর 2 দফায় 6 দিনের ধারাবাহিক বৈঠক করে রাজনীতির নতুন কৌশল নিতে যাচ্ছে তারা। ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই এবার আগে ভাগেই আন্দোলনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধারাবাহিক বৈঠকে কর্মীদের মতামত নেয়ার পর পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আমরা তো শুধু ম্যাডামের মুক্তি দাবি করব না, আমাদের আরো হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। ভোটের অধিকার, চলাফেরার অধিকার বা মত প্রকাশের অধিকার জনগণ আদায় করবে। সেই আদায় করার জন্য আমি মনে করি আন্দোলন লাগবে। দলের নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই। এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, কাজে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেটার জন্য যদি সরকার না শুনে, তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন, সব রাজনৈতিক দল সহ জনগণকে নিয়ে রাজপথে আমাদেরকে নেমে আসতেই হবে। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসছে জানিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারের অধীনে নির্বাচন যাওয়াটা একটা অনর্থক। আমরা একটা তো গিয়েছিলাম নির্বাচন 18 সাল, তো সেরকম পরিস্থিতি থেকে তো যে নির্বাচন হয়, সেই নির্বাচন তো জনগণ আসবে না, আর আমাদের পার্টিসিপেশন করার কোনো অর্থই হয় না। গভর্নমেন্টের পতনই হবে হলো একমাত্র আন্দোলন। 6 দিনের ধারাবাহিক বৈঠক শেষের পর শনিবার স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে আন্দোলনের কর্মসূচি বলেও জানান দলের শীর্ষ নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। শুক্রবার আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত আত্মহত্যার শামিল বলেও মন্তব্য করেন নেতারা। বিএনপির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা। বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকে তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয়। পাশাপাশি নতুন করে দলটির সিদ্ধান্ত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার। এ অবস্থায় আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হলে তারা ষড়যন্ত্রে অত্যন্ত পটুয়সী। ষড়যন্ত্রে তারা অত্যন্ত পটুয়সী। বিএনপির এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতায় আসতে বিএনপির পেছনের দরজাই পছন্দ। সকালে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। নির্বাচন বর্জন করা বিএনপির আত্মহননের সিদ্ধান্ত বলেও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। কোনো রাজনৈতিক দল যারা জনগণের ভোটের উপর নির্ভর করে, জনগণের রায়ের উপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননের মতো সিদ্ধান্ত। এদিকে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিযোগ করেন, আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার পায়তারা করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। তারা এর আগেও আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে। সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট হলেও এই উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি চক্রান্তে লিপ্ত বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের। তার সারা জীবনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মামলা, তদন্ত, রিমান্ড সব ভুলে প্রীতিলতা হয়ে উঠতে চান চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় কারামুক্তির 23 দিন পর প্রীতিলতা সিনেমার সংবাদ সম্মেলন নিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হলেন গণমাধ্যমের। নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সঙ্গে প্রীতিলতার মিল আছে কিনা জানতে চাইলে পরি বলেন, তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। 27 দিন ধরে জেল খেটেছেন, ছিলেন 7 দিনের রিমান্ডে। তাই তো মুক্তির 24 দিন পর সংগ্রামী প্রীতিলতা হয়ে গণমাধ্যমের সামনে হাজির চিত্রনায়িকা পরিমণি। তবে সেটি তার মামলা নিয়ে নয়, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা বিপ্লবী প্রীতিলতা সিনেমা নিয়ে, যে সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরি। এবং
চিত্রনাট্যকার। বিএফডিসিতে সন্ধ্যায় প্রীতিলতা সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে পরিমণি জানান, সংগ্রামী এই নারীকে 2 বছর ধরে ধারণ করছেন তিনি। প্রীতিলতাকে ধারণ করা 2 মিনিটের ব্যাপার না কিন্তু, এবং আমার এই জার্নিটা 2 বছর, আমি কিন্তু বারবার বলে আসছি, একটা লং জার্নি আমার জন্য। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি। এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা অ্যান্ড প্রীতিলতার লুকটার যেই মানে মাঝখানে যে ব্যাপারটা, সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া। প্রীতিলতার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান কিনা এ বিষয়ে জানতে চাইলে পরি বলেন, তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। আমি তো এভাবে ভাবতেই চাই না, আমি এভাবে ভাবতেই চাই না। কিছুদিন আগে গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমায় চুক্তিবদ্ধ হন এই চিত্রনায়িকা। সব ভুলে কাজে ব্যস্ত থাকতে চান পরিমণি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছেন। ধান খেতে কান্নার শব্দ, পঞ্চগড়ে মেয়ে নবজাতক উদ্ধার করলেন গৃহবধূ। সুস্থ আছে শিশুটি, জানালেন চিকিৎসক। দায়িত্ব নিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। চলতি মাস শেষ হতে 1 সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 6500 ছাড়িয়ে গেছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 189 জন। এ অবস্থায় খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট। একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের 70% ডেঙ্গু রোগী। তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 2 বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত সায়ানকে কোলে নিয়ে হাসপাতালের করিডোরে বাবা। বেসরকারি চাকুরিজীবী সাইদুর রহমান রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে আসছেন শিশু হাসপাতালে। এখানেও সিট খালি না থাকায় সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় তিনি। ওখানে বলছিল যে ভর্তি করানোর জন্য রাতেই, তো ওখানে সিট পাইনি। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। ঢাকার 2 কর্পোরেশনের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না এডিসের দাপট। এছাড়া মৌসুম পরিবর্তনের এ সময়ে আবহাওয়ার ভিন্নতায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। 2 দিন যাবত জ্বর আসছে, আজকে একটু কম, তারপর নিয়ে আসছে যে ভয় ডেঙ্গু প্লাস নিউমোনিয়া এবং লাংসে পানি জমে গেছে। চিকিৎসকরা বলছেন, দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে শিশুর জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে। তাই বেশি করে তরল খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা শিশু হসপিটালে যতগুলো পেশেন্ট আসছে প্রায় 70%ই ডেঙ্গু জ্বরের রোগী। গরমে যাতে বাচ্চারা ঘেমে না যায়, লিকুইড জাতীয় খাবারটা যাতে বেশি করে খায় ওরা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 59 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ধান খেতে কান্নার শব্দ পেয়ে পঞ্চগড়ে মেয়ে নবজাতককে উদ্ধার করলেন এক গৃহবধূ। সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ওজন কিছুটা কম থাকায় তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তার দায়িত্ব নিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। আব্দুর রহিমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বুধবার রাত 3টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার আওকারিপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। নবজাতক মেয়েটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন গৃহবধূ নাসিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। কান্না শুনে তখন আমাকে ডাকে নেওয়া কেউ ওঠার সাহস পায় না। আমি বাচ্চাটাকে তুলে বাড়িতে আনার পর তখন হাসপাতালে নিয়ে আসি। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ওজন কম থাকায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। বাচ্চাটি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যেহেতু বডি ওয়েট 2 কেজি, লো বার্থ হিসেবে আমরা চিকিৎসা চালাচ্ছি এবং এখন পর্যন্ত ভালো আছে বাচ্চা। আপাতত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর দায়িত্ব নিয়েছে নবজাতকের চিকিৎসার। আমরা বাচ্চাটির ভবিষ্যৎ আর্থিক, সামাজিক এবং তার যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্চিত হয়েই চুক্তি হবে আমাদের। এই চুক্তিতে যারা রাজি হবে সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বাচ্চাটাকে দেব, যেন বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়।
আগামী ২৬ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ও সেমিনার লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় ৫ অক্টোবর অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। বক্তব্য শেষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আখতারুজ্জামান। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১০০ কোটি টাকা তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। ২৬ তারিখ কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরি খুলে দিলে শিক্ষার্থীরা পড়ার একটা সুন্দর পরিবেশ পাবে। ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে যাতে একটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয় সেজন্য আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটি যদি টিকাদান কেন্দ্রে পরিণত করা হয় তাহলে যারা এখনও টিকা কার্যক্রমের আওতায় আসতে পারেনি সে সকল শিক্ষার্থীদেরকেও আমরা অনেক প্রতিকূলতার এড়িয়ে টিকা কার্যক্রমের মধ্যে আনতে পারবো। করোনার দীর্ঘ বিরতির পর খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। নিয়ম মেনে ১৩টি আবাসিক হলে স্নাতক ও স্নাতকোত্তর ৩,১৫০ জন শিক্ষার্থী উঠলেন। দীর্ঘদিন পর লেখাপড়ার পরিবেশ পেয়ে পেছনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। সায়েম আকন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। ২ দিন পরই ফাইনাল পরীক্ষা। হলে উঠেই পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। দম ফেলার সময় নেই তাদের। তবে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। হলে শিক্ষার্থীদের রুম, ডাইনিং ও টিভি রুমে দেয়া হয়েছে নতুন আসবাবপত্র। হলগুলোর সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। হলে উঠতে পারায় পড়াশোনায় গতি আসবে বলে মত শিক্ষার্থীদের। যথেষ্টই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং পড়াশোনার জন্য এটা আসলে অনেক সহায়ক। পড়াশোনার আমাদের যে গতিটা ওটাও স্বাভাবিক হয়েছে, সেজন্য আমরা আসলে অনেক আনন্দিত। টিভি রুম, ডাইনিং, লাইব্রেরি এসবকে আমরা কাজে লাগিয়ে আমাদের পড়ালেখাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। হলটা খুলে দেওয়ার কারণে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, রেগুলার পড়াশোনা করতে পারবো, সেজন্য আমরা খুবই আনন্দিত। আশা করতেছি যে আমরা পরীক্ষাগুলো দিতে পারলে আমাদের দীর্ঘ সময়ের যে একটা ক্ষতি সেটা পুষিয়ে যাবে। এদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। দ্রুতই সব ব্যাচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করতেছি ফাইনাল ইয়ারের এবং অন্যান্য ইয়ারের পরীক্ষাগুলো আমরা ডিক্লেয়ার করে খুব দ্রুত, শুধু পরীক্ষাগুলো আমরা 3টা সেমিস্টারের পরীক্ষাগুলো আমরা নিয়ে তাদের দ্রুত রেজাল্ট দিয়ে তার পরবর্তীতে আপগ্রেডেশন যেটি হয় এবং পরবর্তী সেমিস্টারের কার্যক্রমগুলো শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মোট 13টি আবাসিক হলে বর্তমানে স্নাতক শেষ বর্ষের ১,১৫০ এবং স্নাতকোত্তর পর্যায়ের ২,০০০ শিক্ষার্থী উঠেছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাস রুট পুনর্বিন্যাসের আওতায় পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর, নিউ মার্কেট ও উত্তরা রুটে ২০১৯ সালে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। তবে ২.৫ বছরের মাথায় হদিস নেই সেসব বাসের। নগর কর্তৃপক্ষ বলছে না জানিয়েই বাসগুলো সরিয়ে নিয়েছে বিআরটিসি। তবে সংস্থাটির দাবি, নগর কর্তৃপক্ষ চাইলে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে চক্রাকার বাস সার্ভিস। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে একটি বাস খুঁজছি। 2019 সালে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই রুটে পরীক্ষামূলকভাবে বিআরটিসির একটি বাস সার্ভিস চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেই বাসের দেখা। অপেক্ষা আরও কয়েক ঘন্টা, সকাল গড়িয়ে দুপুর, তবু দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের। 2019 সালের 24শে মার্চ মোহাম্মদপুর, নিউ মার্কেট, আজিমপুর রুটে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। 2 মাস বাদে 27 মে উত্তরা রুটে চালু হয় আরও 2টি চক্রাকার বাস। কথা ছিল চাহিদা বাড়লে বাড়বে বাস, মাঝপথে করোনার বাধা। তবে সব ছাপিয়ে যখন আবারও স্বাভাবিক হবার চেষ্টা, তখন এসব রুটে উধাও বিআরটিসি সার্ভিস। চক্রবৃদ্ধি আকারে ধানমন্ডি ঘুরতো, কিন্তু করোনাকালীন সময় এটাকে আর দেখা দেয়নি। প্রথম সার্ভিসটা ভালো থাকে, তখন চলে, পরে আর এটা কন্টিনিউ করেন। তাহলে এসব বাসের ঠিকানা এখন কোথায়? বাস রুট রেশনালাইজেশনের আহ্বায়ক ও দক্ষিণের মেয়র জানালেন, না জানিয়েই বন্ধ করে দেয়া হয়েছে এই সার্ভিস। আমি জানি না কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে সামগ্রিক বাস রুট রেশনালাইজেশন করছি, সেবাগুলো আধুনিক ব্যবস্থা
নেওয়া হচ্ছে, সুতরাং সেটা এখন আর নতুন করে চালু করার সুযোগ নাই। এদিকে বিআরটিসি জানিয়েছে চালুর পর থেকেই স্টপেজ, সরু রাস্তায় ইউটার্ন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয় তাদের। ট্রাফিক পয়েন্টের ভিউ থেকে কিছু অবজেকশন যাত্রী সাধারণও কিন্তু দিয়েছিল, গাড়িগুলো ঘুরাইতে সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেগুলো তো থাকবেই। তারপরেও আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়া শুরু হয়েছিল, এটা আমরা চালু রাখবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এ সার্ভিস চালু থাকলে এর সুবিধা অসুবিধা জেনে অন্তত বড় পরিসরে তা কাজে লাগানো যেত। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যখন পুরো ঢাকা শহরে চালু করব, তখন আমার পর্যাপ্ত স্পেস আছে কিনা, গাড়িগুলো আবার জ্যামে পড়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে রাস্তার কোনো ইস্যু আমাদের ঠিক করতে হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতো আমাদের ছোটো ছোটো আপনার পাইলটিং এর মাধ্যমে। এটা না করে যদি আমরা একবারে করে যাই সফল হতে পারে, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কিন্তু রয়ে যায়। চক্রাকার এই সার্ভিস আবারও চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। সম্মানিত প্রবাসী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে নিয়োগ আগমনকে সার্থক সফল করে তোলার লক্ষ্যে এগিয়ে আসুন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। দেখছেন প্রবাসের সময়। Regal dressing table, elegant shop design, perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. দেশে অনলাইনে বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে বিক্রি হচ্ছে আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রী। সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি শপিং মলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে এ ধরনের পণ্য বিপুল পরিমাণে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মূল হোতাকে। পুলিশ বলছে ক্রেতাদের বেশিরভাগই তরুণ তরুণী। বিশেষজ্ঞরা বলছেন বিশৃঙ্খল জীবনযাপনের কারণেই উঠতি বয়সীরা জড়িয়ে পড়ছে এসবে। বুলবুল রেজার রিপোর্ট। আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রীর স্তূপ। বিদেশ থেকে বৈধ পণ্যের চালানের সঙ্গে অবৈধ এসব দ্রব্য আমদানি করেছে অসাধু ব্যবসায়ীরা। দেশে আনার পর তুলে দেওয়া হচ্ছে আসল সিন্ডিকেটের কাছে, তারা ছড়িয়ে দিচ্ছে নির্দিষ্ট ক্রেতাদের কাছে। অনলাইনে অর্ডার করলে এসব যৌন উত্তেজক সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার কাছে, বিক্রি করা হচ্ছে সরাসরিও। রাজধানীর মিরপুরের একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য। গ্রেফতার করা হয়েছে মূল হোতা আবু তাহেরকে। পুলিশ বলছে এসব ক্ষতিকর দ্রব্যের ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ তরুণী। গুলো জাতীয় এই আঠা জাতীয় দ্রব্য দিয়ে নিজেরাই ওখানে আপনার এই তৈরি করে মার্কেটিং করতো, এবং অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এই প্রোডাক্টগুলো নতুন প্রজন্মের কাছে, এবং তারা বিভিন্নভাবে এমনভাবে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছিল, মানুষ বায়াসড হয়ে তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এগুলো হয়তো ব্যবহার করতো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন উঠতি বয়সের কল্পনার জগৎ এবং সুস্থ জীবনযাপন থেকে দূরে থাকায় ঝুঁকছে বিকৃত যৌনাচারে। আমাদের স্বাভাবিক যৌন কার্য থেকে ডেফিনেটলি এটা একটা ডেভিয়েশন। হ্যাঁ, এটা প্রথমত হলো আমাদের হিউম্যান যে নরনারীর মধ্যে স্বাভাবিক যে সম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু ব্যাহত করছে। কিন্তু যখন হলো এ ধরনের বিষয়গুলো মানুষ প্র্যাকটিস করবে, স্বাভাবিকভাবে দেখা যাবে যে অবজেক্ট রিলেটেড বিষয়ের প্রতি তারা আগ্রহ হয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর কলাবাগানে একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার শরীরে ফরেন বডির আলামত পেয়েছিল চিকিৎসকরা। সে সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযানে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে। উদ্ধার করা হয়েছিল বিভিন্ন যৌন উত্তেজক দ্রব্য সামগ্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সবশেষ এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। প্রতারণার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর কথিত জিনের বাদশা আব্দুল মান্নান ওরফে জিন মান্নানের সরল স্বীকারোক্তি। স্যার, জিন হাজির করতে কেউ পারে না স্যার, আমি কেমনে পারবো? আবুল হাসান শহীদ নামের এই ব্যবসায়ী সৌদি আরবে ব্যবসায়ী অংশীদারদের কাছে ৩৫ কোটি টাকার বেশি হারিয়ে দেশে ফিরে এসে জিনের বাদশার খপ্পরে পড়ে। অংশীদারদের কাছে হারানো টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে কথিত জিনের বাদশা হাতিয়ে নিয়েছে ২৮ লাখ টাকার বেশি, সাথে স্বর্ণ লঙ্কারও। ওই বিল্ডিংটা আমি হসমস ভাড়া দিয়েছে ৪.৫ মিলিয়ন রিয়াল।
প্রবাসীর অভিযোগ পেয়ে নগরীর লালদিঘির পার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় 3 জনকে। আটকের পর অন্তত 11 জন ভুক্তভোগী থানায় এসে কথিত জিনের বাদশা মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। প্রায় 28 লক্ষ প্লাস একজন থেকে আত্মসাৎ করছে। সকালবেলা থেকে আমাদের কাছে 11 জনের মতো ভিকটিম আসছে ওনার গ্রেপ্তারের সংবাদ পেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে নানাভাবে তারা টার্গেটের সন্ধানে নামে। এরপর কৌশলে আদায় করা হয় লাখ লাখ টাকা। অভিনয়ের মাধ্যমে কথিত জিন হাজিরের নাটক সাজায় তারা। এইটা জিন হাজির বলে ওনার কাজ করবো বলে নিছি স্যার। স্যার 12,000, 10,000, 20,000 এরকম মূল্য 4 লাখ টাকার ভিতরে স্যার। পানিটা কাটাইতে হবে, কবুতর লাগবে, এই করতে হবে, সেই করতে হবে। এইভাবে এই সুবাদে ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছে। কথিত জিনের বাদশা আব্দুল মান্নানের ছেলে জুবায়ের হোসেন রিজবি। আর এই রিজবি বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। আর আবু তৈয়ব হলো গ্রাহক ধরার এজেন্ট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনায় নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের জন্য প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন। সেই সাথে বেড়েছে পরিচয়পত্রে নানা ধরনের সংশোধনের আবেদনও। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আবুল বাশার। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। একই কারণে দীর্ঘদিন সীমিত পরিসরে চলছে নির্বাচন অফিসের কার্যক্রমও। অন্যদিকে করোনার টিকার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরিতে যোগদান, পাসপোর্টের আবেদন সহ অনেক কারণে নতুন পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নাগরিকরা প্রতিদিনই ভিড় করছেন নির্বাচন কমিশন অফিসে। পাশাপাশি ভোটার স্থানান্তর, পরিচয়পত্রের সংশোধন, মুদ্রিত কার্ড সংগ্রহ সহ অন্যান্য কাজের চাপও রয়েছে। এনআইডি কার্ডটা তো দরকার, আসলে সব কাজের ক্ষেত্রেই লাগে। করোনা টিকা দিব, কলেজের জন্য লাগবে, চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, ভার্সিটির থেকেও লাগবে, আবার এদিকে টিকার জন্য লাগবে। দ্রুততার সাথে এরা কাজটি করে দিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনার টিকার জন্যই নতুন পরিচয়পত্রের আবেদনের চাপ বেড়েছে কয়েক গুণ। চেষ্টা করতেছি যত দ্রুত সেবাটা দেওয়া যায়। হয়তো অন্যান্য সময়ের চেয়ে আমাদের চাপ আসলে 4-5 গুণ বেশি। এই অবস্থায় চাপ সামলাতে আরও লোকবল প্রয়োজন বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। আমাদের আসলে জনবলটা প্রয়োজন। জনবলটা বৃদ্ধি পেলে সেবা দেওয়ার যে আমাদের যে স্পিডে সেবা দেওয়া উচিত বা যেভাবে সেবা দেওয়া উচিত হয়তো খুব কষ্ট হচ্ছে। খুলনা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, নতুন জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট কাজের জন্য সদর, সোনারাঙ্গা, খালিশপুর থানা ও জেলা অফিসে চাপ স্বাভাবিকের তুলনায় বেড়েছে কয়েক গুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 220 মিটারের একটি সেতু পাল্টে দিয়েছে বান্দরবানের দুর্গম এলাকার প্রায় 7,000 মানুষের জীবনযাত্রা। যেখানে যেতে আগে সময় লাগতো কয়েক ঘন্টা, এখন লাগছে মাত্র কয়েক মিনিট। এলাকাবাসী জানান, উদ্বোধনের আগেই সেতুটি ব্যবহার করতে পেরে ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছেন তারা। বান্দরবান থেকে NI জাকিরের তথ্য ও ছবিতে রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার রেইচা গোয়ালিয়া খোলা এলাকায় সাঙ্গু নদীর ওপর LGD তৈরি করেছে 220 মিটার দীর্ঘ PC গার্ডার ব্রিজ। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয়রা জানান, আগে নদী পার হয়ে চলাচল করতে হতো 20টি গ্রামের প্রায় 7,000 মানুষকে। নৌকায় যাতায়াতের সময় ও খরচ লাগতো অনেক বেশি। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা ও রোগীদের নিয়ে ভোগান্তি হতো সবচেয়ে বেশি। সেতুটির কারণে দূরত্ব কমেছে 15 কিলোমিটার। ব্রিজটা হওয়ার পর থেকে বিভিন্ন মানুষজনের যাতায়াত সুবিধা হয়েছে। ব্রিজ যখন হয়েছে, ব্রিজ যদি মাল আনি দেয়, আমরা এখান থেকে নোয়াখালী পর্যন্ত, ঢাকা, সিলেট, মাগুরা, টান্নাপ, ওইসব জায়গায় মাল নিয়ে যাইতেছি আর কি। বর্ষা হলে আমরা স্কুলে যেতে পারতাম না, এখন ব্রিজে খুব সুবিধা হলো। এখন আমরা এই ব্রিজটা পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক সহজে কম সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছতে পারি। হঠাৎ করে ফোন দিলে মতো অ্যাম্বুলেন্স, গাড়ি, যে কোনো সুবিধা যাতে গাড়ি আমরা ফোন আমাদের যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে। 13 কোটি 50 লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় 2016 সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় চলতি বছরের জুনে। PME-তে রিপোর্ট করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন সদয় হবেন বা যখন উনি তারিখ নির্ধারণ করবেন, সেই মোতাবেক আমরা এটা উদ্বোধন করব। সেতুটি ঘিরে দোকানপাট গড়ে ওঠায় কর্মসংস্থান হয়েছে অনেকের। সামনের দিনগুলোতে আশেপাশের জনপদের উন্নয়নের আশার আলো দেখছেন স্থানীয়রা। সময় সংবাদ, বান্দরবান।
উপনির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠছে পশ্চিমবঙ্গের ভবানীপুর। বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল প্রার্থীদের সবাই প্রচারণায় ব্যস্ত। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মমতা প্রিয়াঙ্কার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারণা উপভোগ করছেন স্থানীয়রা। সুব্রত আচার্যের রিপোর্ট। গেল বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মাত্র 2000 ভোটের ব্যবধানে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এবার ভবানীপুর আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। সংবিধান অনুযায়ী আগামী 5 নভেম্বরের মধ্যে মমতাকে যে কোনো আসন থেকে নির্বাচন করে জয়ী হয়ে বিধানসভায় যেতে হবে, নইলে ছাড়তে হবে মুখ্যমন্ত্রিত্ব। ফলে উপনির্বাচন হলেও মমতা প্রার্থী হওয়ায় তা উত্তাপ বাড়াচ্ছে বহুগুণ। যারা আজকে বড় বড় কথা বলছেন তারা জেনে রাখুন, উত্তরপ্রদেশে কোভিডে মানুষ মারা গেলে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে ঢুকতে দেওয়া হয় না। ত্রিপুরায় আমাদের পার্টি ত্রিপুরায় মিটিং করতে গেলে 144 ধারা জারি করা হয়। অন্যদিকে নন্দীগ্রামের মতো এখানেও তৃণমূল নেত্রী মমতাকে পরাজিত করার ডাক দিয়েছে বিজেপি। তাই নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে জোর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাপ নাশেনি, যে পাপ চারদিকে এই দল ছাড়িয়েছে তৃণমূল আর এই সরকার, এই পাপের নাশের জন্য মা শীঘ্রই নাম। মমতা প্রিয়াঙ্কা টিব্রিওয়াল ছাড়াও প্রচারণায় সরব বামফ্রন্ট প্রার্থী সৃজীব বিশ্বাসও। ওই 3 প্রার্থী ছাড়াও ভবানীপুর উপনির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন আরও 7 প্রার্থী, যদিও তাদের পক্ষ থেকে তেমন প্রচারণা দেখা যাচ্ছে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। জার্মানিতে 20তম জাতীয় নির্বাচনের 2 দিন আগে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির ওলাফ শলজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন সরকার সিডিইউ এর আর্মিন লাশেত। দেশটির সর্বশেষ জরিপে কে হতে পারে রাষ্ট্রের সর্বময় কর্তা? জার্মানি থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আর মাত্র 48 ঘন্টা পরেই জার্মানিতে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। তবে দেশটির বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে চ্যান্সেলর পদে শুরু থেকেই এখনো এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির ওলাফ শলজ। সর্বশেষ জরিপ বলছে ম্যার্কেলের এই দলটি 22% ভোট পেতে পারে। সাধারণ ভোটাররা বলছেন এবারের নির্বাচনের ফলাফল হবে চমকে ভরা। আমার মনে হয় যে এখানে যদি লিবারাল কোনো পার্টি জয় করে তবে ভবিষ্যতে বাংলাদেশি সহ বিদেশি যারা আছেন তাদের জন্য ভালো হবে। জার্মানির জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী 598টি আসনের অর্ধেক অর্থাৎ 299টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন, আর বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারা দেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে। নতুন এক পরিসংখ্যানে দেখা গেছে এই মুহূর্তে নেতৃত্বের গুণাবলীতে এগিয়ে আছেন এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলজ। আবার আন্তরিকতা কিংবা মানবিকতার গুণে এই মুহূর্তে সবার উপরে অবস্থান করছে সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আর্মিন লাশেত। সব মিলিয়ে কে হাসবেন বিজয়ের শেষ হাসি সেটি জানা যাবে আগামী 27 সেপ্টেম্বর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত মন্তসালেভ উপত্যকা ফ্রান্সের অন্তর্ভুক্ত হলেও সুইজারল্যান্ডের জেনেভায় ঘুরতে আসা পর্যটকদের অধিকাংশই ভূপৃষ্ঠ থেকে 4500 ফুটের বেশি উঁচু এই উপত্যকাটিতে ভিড় করেন। সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এই উপত্যকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। মন্টসলেভ উপত্যকা ফ্রান্সের অন্তর্ভুক্ত হলেও সুইজারল্যান্ডের জেনেভায় ভ্রমণ করতে আসা পর্যটকদের অধিকাংশই এই উপত্যকা বেড়াতে আসেন। জেনেভা থেকে আঁকাপাকা পাহাড়ি পথ অতিক্রম করেই এর চূড়ায় আরোহণ করতে হয়। উপরে ওঠার সময় পাহাড়ি আঁকাপাকা পথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো। উপরে ওঠার সময় একদল শিক্ষার্থীদের শারীরিক কসরত করতে দেখা গেছে। ব্যবহারিক শিক্ষা ও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন আয়োজন করা হয়ে থাকে বলে জানা গেছে। স্থানীয় অধিবাসীরা বলেছেন সুইজারল্যান্ডের জীবনযাত্রা ব্যয়বহুল হওয়ায় তারা এই সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন। পাশাপাশি তারা এটাও বলেছেন করোনার প্রভাব এখানেও পড়েছে।
আর উপত্যকার উপরে উঠতে গিয়ে পাশে গবাদি পশুর বিচরণ দেখা গেছে। তাদের গলায় বিশেষ এক ধরনের ঘণ্টা ঝুলানো হয়েছে, যাতে এই পশুগুলো হারিয়ে না যায়, সেজন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ সাধারণ মানুষ। ৪,৫০০ ফুট উপরের মন্সলেভ উপত্যকার চূড়া এটি ফ্রান্সের অন্তর্ভুক্ত হলেও এখান থেকে জেনেভার পুরো শহর দেখা যায় এবং সেই সাথে লেকও দেখা যায়। সাধারণ মানুষের কাছে তো বটেই, যারা পাহাড় চড়তে ভালোবাসেন তাদের কাছে এই উপত্যকার সৌন্দর্যের আকর্ষণ আলাদা গুরুত্ব বহন করে। সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এলাকার ফ্রান্সের অন্তর্গত মন্সলেভ উপত্যকা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টির সাথে শীতল হাওয়া, এজন্য জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। স্পেনে গ্রীষ্ম মৌসুম শেষ, এখন শুরু হবে শীতের পালা। তবে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের গ্রীষ্মকালই পছন্দ বেশি। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে রিপোর্ট। স্পেন সহ ইউরোপের দেশগুলোতে এরই মধ্যে বেশ ঠান্ডা পড়েছে। মাদ্রিদেও এর ছোঁয়া লেগেছে। ঘর থেকে বের হওয়া মানুষের প্রায় সবাই এখন শীতের কাপড় পরছে। অন্যান্য বছরের তুলনায় মহামারী করোনার কারণে ঠান্ডাজনিত রোগের বিষয়ে মানুষ এখন অনেকটাই সচেতন। তাই শীতের শুরুতেই তাদের মাঝে আগাম সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তবে স্প্যানিশদের রৌদ্রোজ্জ্বল তপ্ত মৌসুমি বেশি পছন্দের। শীত এলেই মানুষ ঘরমুখ হয়ে যায়। রাস্তাঘাট, শপিং মল, বার ও রেস্তোরাঁগুলো অনেকটা জনশূন্য হয়ে পড়ে। El frío está bien, pero prefiero el calor porque cuando es invierno y দেশটির ফলমূল, শাকসবজি ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি ব্যবসায়ীরা শীত এলে অনেকটাই বেকায়দায় পড়েন। আমাদের সকালবেলা উঠতে অনেকই কষ্ট হয়। এখন আবার ঠান্ডা দিন আসছে, এই ঠান্ডার জন্য আমাদের অনেক কাপড় চোপড় পরে বাইরে হইতে হয়। গরম হলে এত বেশি কিছু কষ্ট হয় না, কাজে সহজে যাওয়া যায়। জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াইয়ে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা বলছেন, প্রকৃতির স্বরূপ ও বিরূপ সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করে যাচ্ছেন তারা। সময় সংবাদ, স্পেন। এগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবার জন্য টিকার সমতা নিশ্চিত করতে হবে, দূর করতে হবে বৈষম্য। জাতিসংঘের প্রধান বললেন, প্রযুক্তি হস্তান্তর ও মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক উৎপাদনে সক্ষম। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে সিদ্ধান্ত, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। আমি তো এভাবে ভাবতেই চাই না। আমাদের এই জার্নিটার সাথে থাকুন। কারাগার থেকে মুক্তির 23 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণি। সব ভুলে এগিয়ে যেতে চান নিজের মতো। দ্রুতই শুরু হবে প্রীতিলতার দ্বিতীয় ধাপের শুটিং। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।